সাধারণ একেবারে যে খুব অল্প শিক্ষিত মানুষ তিনিও বলবেন এবং উচ্চশিক্ষিত মানুষ তিনিও বলবেন যে এখানে যে সংখ্যালঘুদের যে ভালো উনি কতটা বাসেন সেটা এই যে টিকিট বিতরণের মাধ্যমে বোঝা গেছে। আচ্ছা, পশ্চিমবঙ্গে কি কোনো বাঙালি মুসলমান নেই? মানে কোনো বাঙালি মুসলমান নেই পশ্চিমবঙ্গে যে অধীর চৌধুরীর বিরুদ্ধে উড়িয়ে নিয়ে আলো সেই আপনার একজন নন বেঙ্গলি মুসলিম বলে তাকে আমি ছোট করছি না, তাকে সেখান থেকে উড়িয়ে আনা হলো। আমার কথা, বাংলায় কি কোনো বাঙালি সংখ্যালঘু মুখ নেই যে তাকে বসাতে হবে? সত্যি মানে এই বক্তব্যের সঙ্গে সিএএ নিয়েও মন্তব্য আছে তার, আমরা পরবর্তীতে শোনাবো। আমি কামাল স্যার আপনার কাছে আসি। আজকে আপনি বলছেন শুধু এমনটা নয়, তৃণমূলের মানে এই রাজ্যের সংখ্যালঘু সমাজ তারা বিভিন্ন অংশ থেকে দাঁড়িয়ে বিভিন্ন মন্তব্য করছেন এবং তৃণমূলের বিধায়করা পর্যন্ত করছেন যারা সংখ্যালঘু। আমরা হুমায়ুন কবিরকেও শুনেছি তার মন্তব্য সামনে। কেন বলতে হচ্ছে আজকে আপনাদের? সবার প্রথমে আমি বলছি যে আমি একজন শিক্ষক, সুতরাং আমি সর্বাগ্রে বলতে চাই আমি একজন প্রথমে গর্বিত ভারতবাসী, তারপরে আমি কিন্তু একজন গর্বিত বাঙালি, আর তৃতীয়ত আমি একজন মুসলমান। এটা পরিষ্কার বলতে চাই, যেহেতু আজকের সংখ্যালঘু বিষয়টা এসেছে তো সেই জন্য এটা নিয়ে বলতে চাই। দেখুন, একটা দেশের বা একটা রাজ্যের উন্নয়নের জন্যে একজনকে উন্নয়ন করবে, একজনকে সুযোগ সুবিধা দেবে, আরেকজনকে সুযোগ সুবিধা দেবে না, তাহলে দেশ, রাজ্য, ব্লক, গ্রামের কারোর কিন্তু উন্নতি হবে না, অর্থাৎ পুরো দেশটার আর কোনো উন্নতি হবে না বা সেই রাজ্যের কোনো উন্নতি হবে না। সুতরাং এখানে সংখ্যালঘুদের যে জিনিসটা বলা হচ্ছে, মানে আমার খুব ভালো করে এখন মনে হচ্ছে মানে পুশ ফ্রম বিহাইন্ড, আচ্ছা, এটা এখন চলছে বেশি। হ্যাঁ, মানে সংখ্যালঘুদের পিছন থেকে ধাক্কা মারা হচ্ছে আর, কিন্তু সংখ্যালঘুরা বুঝতে পারছে না ধাক্কাকে যখন পড়ে যাচ্ছে। এই যিনি বুজুর্গ মানুষ যিনি বলছিলেন, একটু আগে কান্নাকাটি করছিলেন, হ্যাঁ, যে ইনি বুঝে গেছেন কারণ এনার পুরো কপালটাই ফেটে গেছে, সেই জন্য ইনি তখন বুঝতে পারছেন হ্যাঁ পুশ ফ্রম বিহাইন্ড, এইটা ইনি বুঝতে পারছেন। সুতরাং আমি বলবো যে সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্ত মানুষ তাদেরকে বলে দেবো আর আগের মতো নয়, সেই বহু আগে থেকে নয়, বনে মুসলমান মারে মুসলমান ছেড়ে দিন, বোমা গুলি এগুলোকে বিদায় জানান, নিন খাতা কলম পেন এবং শিক্ষার মধ্যে চলে আসুন এবং একেবারে মাথা উঁচু করে একজন গর্বিত বাঙালি, গর্বিত ভারতবাসী হিসাবে বাঁচুন। আমি চাইব তাদের প্রত্যেকটা সংখ্যালঘু ভাই বোনদের সৎ বুদ্ধি সম্পন্ন মুক্তি আসুক, অর্থাৎ ইন্টেলেকচুয়াল ডেলিভারেন্স আসুক। যেমন আমার পাশে যিনি আছেন ওনাকে যথেষ্ট সম্মান রাখি আমি, সেটা ওনার মধ্যে দেখেছি। সুতরাং প্রত্যেকের মধ্যে একটা অদ্ভুত ধরনের চেতনা নিয়ে আসা উচিত, ইন্টেলেকচুয়াল ডেলিভারেন্স, যে আমি কোথায় আছি এবং আমাকে কি হতে হবে। আমি কি এরকম ধরে দেখুন দান ধ্যান ঠিক আছে, আগে সংখ্যালঘু মহিলারা তারা 7, 8, 9, 10, 11, 12 তাদের বিয়ে হয়ে যেত। হ্যাঁ, তারা এখন বিভিন্ন রকমের প্রকল্পের মধ্য থেকে তারা MA বিএড করছে, তারপরে এসে আমার কাছে এসে কান্নাকাটি করছে যে স্যার এবারে খাবো কি করে। ঠিক, এবারে খাবো কি করে, তাহলে আমাদের জন্য চাকরিটা কই? একদম আমাদের জন্য চাকরিটা কই? সেই মাদ্রাসা নিয়ে যে জন্যে আমি ছেড়ে দিয়ে চলে আসলাম, সেই মাদ্রাসা নিয়ে বারবার বলা সত্ত্বেও কিন্তু উদাসীন, তাহলে সংখ্যালঘুদের ভালোবাসা এটাই। সেই সঙ্গে আমি হিন্দু ভাই বোনদের জন্যও বলেছি, স্কুল সার্ভিস কমিশন নিয়েও বলি, তাহলে সব দান ধ্যানে চলতেই পারে, কিন্তু শেষে কি করবে? দিনের শেষে একদম ডেজ এন্ডে সে নিজে খাবে কি, নিজের বাবা মাকে খাওয়াবে কি? এটাই আমার কথা। ঠিক ঠিক কামাল দা, আমি আপনার এই কথার প্রসঙ্গ ধরেই বলছি, ভাতা দেওয়া, বিভিন্ন ঘোষণা, বিভিন্ন কিছু, সত্যি কি সংখ্যালঘুরা চান এসব? সত্যি কি চান? আমরা কাবিলকেও পাবো এখানে, কাবিল মোল্লা সাহেব তিনিও রয়েছেন আমাদের সঙ্গে।